আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ দেখা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 50। ভেনাস জুড়ে আজ এক মহা উৎসব। এলডর রাজ্যের আকাশে রঙিন আলো সাজানো বিশাল আয়োজন। উজ্জ্বল নীল, সোনালী আর রক্তিম আলোর ঝলকানিতে চারিদিক যেন এক স্বপ্নের জগতে রূপান্তরিত হয়েছে। ড্রাগন রূপী আতশবাজি আকাশে ছড়িয়ে পড়েছে। তাদের ডানা মেলে প্রদর্শন করছে ভেনাসীয় ঐতিহ্যের মহিমা। প্রাসাদের সামনে দাঁড়িয়ে হাজার হাজার ড্রাগন প্রজা জেসপারের নামে স্লোগান দিচ্ছে। তার প্রশংসা, তার গৌরব আর তার শৌর্যের কাহিনী ছড়িয়ে পড়ছে প্রতিটি কোণে। প্রাসাদের সিংহাসন কক্ষ সাজানো হয়েছে দৃষ্টিনান্দনিকভাবে। সোনালী আর রক্তিম মণিখচিত ঝাড়বাতি থেকে আলো ঠিকরে পড়ছে বিশাল হলের দেয়ালে। মাঝখানে বিশাল এক সিংহাসন, যা সাদা ক্রিস্টাল আর গাঢ় নীল ড্রাগন শিল্পে খোদাই করা। সিংহাসনের দুপাশে ড্রাগনের ডানা প্রসারিত মূর্তি দাঁড়িয়ে আছে, যেন জ্যাসপারের প্রহরী। সিংহাসনের উপর এলডর রাজ্যের প্রতীক, এক সোনালী ড্রাগন মুকুট মাথায়। জ্যাসপার বসে আছে সিংহাসনে, তার চেহারায় বিজয়ের গর্ব আর কিছুটা ক্লান্তি। তার পরনে ড্রাগনের প্রতিচ্ছবিযুক্ত গভীর নীল আর কালো রঙের ব্লেজার স্যুট, যা তার শক্তি আর মর্যাদার প্রতীক। স্যুটের ওপর খচিত সোনালী ড্রাগনের প্রতীক যেন তার রক্তে শক্তির প্রতিনিধিত্ব করছে। তার কাঁধের ওপর দিয়ে লাল আর সোনালী রঙের একটি ভারী কেপ ঝুলছে, যা তার রাজকুমারের মতো ভাবমূর্তি আরো বাড়িয়ে তুলেছে। তার গলায় রয়েছে সোনার তৈরি চেন, যার মধ্যে রয়েছে এলডর রাজ্যের প্রতীক। তার চুলগুলো নিখুঁতভাবে ব্রাশ করা, চোখে কঠোর অথচ গভীর এক দৃষ্টি। হাতে তার প্রিয় ড্রাগন চর্ম খচিত আংটি, যা তার অভিজাত্য এবং শাসকের ক্ষমতার ইঙ্গিত দেয়। তার গলার টেটু আর কানের দুলটা জ্বলজ্বল করছে। রাজ্যের প্রাসাদে বিশাল উৎসব চলছে। মেঘের উপর তৈরি আলোকিত পথ ধরে ভেসে যাচ্ছিল বিভিন্ন ড্রাগন আকৃতির আকাশযান। মাটিতে প্রজারা সুরে সুরে গাইছে জ্যাসপারের জয়গান। ড্রাগনের ডানার মতো তৈরি করা মঞ্চে নাচছে ড্রাগন নর্তকীরা, আর তাদের হাতে আলো ঝলমলে ফ্লেম ল্যান্স। জ্যাসপার সিংহাসনে বসে সবার দিকে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মনে পৃথিবীর কথা, তার হামিংবার্ডের কথা। কিন্তু বাইরে এই উল্লাসে ভেনাসের প্রতি তার দায়িত্বভার তাকে ভুলতে দিচ্ছে না নিজের অবস্থান। তবে চোখের কোণে এক মুহূর্তের জন্য একটা ঝিলিক দেখা গেল, হয়তো ফিওনার কথা ভেবে, হয়তো নিজের অবসান ও ভবিষ্যতের অজানা যুদ্ধের কথা ভেবে। তবে এই মুহূর্তে পুরো ভেনাস জুড়ে একটাই সুর, জ্যাসপার, এলডর রাজ্যের আর পুরো ভেনাসের গৌরবময় রাজপুত্র। জ্যাসপারের ডান পাশের একটি আর বাম পাশের আরও একটি সিংহাসন একে অপরের পাশে সমান দূরত্বে স্থাপিত। প্রতিটির নির্মাণে ফ্যান্টাসি আর অন্যান্য শিল্পকর্ম। মাঝখানে সিংহাসনটি সবসময় জ্যাসপারের জন্য নির্ধারিত, যা তার রাজপুত্রের মর্যাদা এবং ক্ষমতার প্রতীক। সিংহাসনের পাশে ছোট ছোট ড্রাগনের খোদাই করা লতাপাতার মতো কারুকাজ, যা জ্যাসপারের শক্তি আর শৃঙ্খলার প্রতীক। তার ঠিক পাশে ডানে এবং বামে রয়েছে ড্রাকনিস এবং এথেরিয়ান। ড্রাকনিসের সিংহাসনটি গভীর সবুজ এবং কালো রঙে খচিত, যা তার অভিজ্ঞ ও রাজ্যের জ্ঞানী অভিভাবকের ভূমিকার পরিচয়। এর নিচের অংশে ড্রাগনের আঁচড়ের মতো খোদাই করা লতাপাতা ও সোনালী মণির আলোক ছাটা যেন তার প্রজ্ঞাকে প্রতিফলিত করছে। ড্রাকনিস বসে আছে গাঢ় সবুজ পোশাকে, তার ব্যক্তিত্বের শোভা আরো বাড়িয়ে তুলেছে। এথেরিয়ানের সিংহাসনটি সাদা আর রূপালী রঙে খচিত, তার উদ্যমী এবং যুবাকালের প্রতীক। এর পেছনে ড্রাগনের ডানা মেলে ধরা অবস্থায় খোদাই করা হয়েছে, যেন সে ভবিষ্যৎকে আকর্ষণ করছে। এথেরিয়ান পরেছে এক ঝলমলে রূপালী পোশাক, যা তার প্রাণশক্তি আর উজ্জ্বলতার প্রতিনিধিত্ব করে। তিনটি সিংহাসন কক্ষের মাঝে এমনভাবে স্থাপন করা হয়েছে যেন তারা একসঙ্গে রাজ্যের কেন্দ্রবিন্দু। তবে জ্যাসপারের মাঝখানে সিংহাসনটি সবসময় তাকে কেন্দ্র করে তৈরি। তার সিদ্ধান্ত, তার শাসনই এলডর রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করে। উৎসবের মুহূর্তে ড্রাকনিস এবং এথেরিয়ান নিজেদের সিংহাসনে বসে সন্তুষ্ট দৃষ্টিতে চারিপাশের উল্লাস দেখছে। কিন্তু জ্যাসপারের চোখে দেখা যায় এক ধরনের শূন্যতা। সে মাঝে মাঝে পাশে বসা ড্রাকনিস ও এথেরিয়ানের দিকে তাকায়, যেন সে কিছু বলতে চায়, তবে ঠোঁট থমকে যায় আর মনে চলে যায় পৃথিবীর দিকে, ফিওনার চিন্তায়। এত আলোক ছটার মাঝেও, এত সাফল্যের ভিড়েও জ্যাসপারের সিংহাসন যেন একাকিত্বের সুরে মগ্ন। তবে পাশের দুটি সিংহাসনে বসা ড্রাকনিস ও এথেরিয়ান তার শক্তি আর রক্ষায় আশ্বাস হয়ে আছে। রাজ্যের সম্মানিত রাজারাও একত্রে বসে আছেন বিশাল হয়ে। তাদের চারপাশে খোদাই করা ড্রাগনের প্রকৃতি যেন তাদের ঐতিহ্যের গৌরব বহন করছে। জ্যাসপার তার সিংহাসনে বসে আছে, তার মুখ গম্ভীর কিন্তু আত্মবিশ্বাসী। এথেরিয়ান তার ডান দিকে শান্তভাবে বসে আছে, চোখে মুখে লজ্জা এবং স্মৃতি। ড্রাকনিস বাঁ দিকে বসে প্রজাদের শান্ত করার চেষ্টা করছেন। জ্যাসপার ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার শক্ত গলা পুরো
হলে প্রতিধ্বনিত হলো, আমার প্রিয় প্রজা এবং সম্মানিত রাজারা আছে। আজকের দিনটি আমাদের জন্য আনন্দের, কারণ আমরা আপনাদের আপনজন এথেরিয়ানকে ফিরে পেয়েছি। কিন্তু তার এই বন্দিত্বের গল্প সহজ নয়। আমি আপনাদের সেই গল্প বলার জন্য প্রস্তুত। পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। জ্যাসপার শুরু করলো। পৃথিবীর মানুষের লোভ আর বিজ্ঞানীর নির্লজ্জ গবেষণার শিকার হয়েছিল এথেরিয়ানের পৃথিবীতে যাত্রা এবং বন্দিত্বের গল্প। ফ্ল্যাশব্যাক। এথেরিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। প্রজাদের সামনে তার উপস্থিতি শক্তিশালী, কিন্তু চোখের গভীরে ক্লান্তি আর দুঃখের ছাপ স্পষ্ট। পুরো হল নিস্তব্ধ, সবাই তার কণ্ঠ শোনার অপেক্ষায়। আমি কেন পৃথিবীতে গিয়েছিলাম? এথেরিয়ান নিজের দিকে তাকিয়ে এক গভীর নিঃশ্বাস নিল। আমি গিয়েছিলাম একটি সংকেতের সন্ধানে, একটি প্রযুক্তিগত সংকেত যা আমাদের এলড্রা রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে ব্লক করে রেখেছিল। আমার বিশ্বাস ছিল এটি এলড্রা রাজ্যের নিরাপত্তার জন্য হুমকি, কিন্তু সেটি ছিল একটি ফাঁদ। এথেরিয়ান আরো বলল, ওই সংকেতটি পৃথিবীর বিজ্ঞানীদের তৈরি করা একটি আধুনিক ডিভাইস থেকে এসেছিল, যা ভেনাসের সিগন্যাল শনাক্ত করতে সক্ষম। ড্রাগনের শক্তির প্রতি মানুষের লোভ কখনোই নতুন কিছু নয়। ওয়াংলি এবং মিস্টার চেনসিং পৃথিবীর সব থেকে চালাক বিজ্ঞানী এবং প্রযুক্তি উদ্ভাবকর সেই সংকেত পাঠায় আমার মনোযোগ আকর্ষণ করেছিল। তাদের লক্ষ্য ছিল একটাই, আমাদের ড্রাগন শক্তি দখল করা। এথেরিয়ান ফ্ল্যাশব্যাকে ফিরে গেল। আমি পৃথিবীতে পৌঁছানোর পর বুঝতে পারি এই সংকেতটি উদ্দেশ্য প্রাণোদিত ছিল। এমন একটি অঞ্চল নির্বাচন করেছিল যা ছিল প্রযুক্তি এবং অস্ত্র দিয়ে সুরক্ষিত। ওয়াংলি এবং চেনসিং মিলে এমন একটি ফাঁদ তৈরি করেছিল যা ড্রাগনের শারীরিক শক্তিকে সাময়িকভাবে নিষ্ক্রিয় করতে পারে। একটি ইলেকট্রোম্যাগনেটিক পালস ডিভাইস আমার চারপাশে সক্রিয় হয়ে যায়। সে থেমে গেল। প্রজাদের চোখে বিস্ময়। এথেরিয়ান ব্যাখ্যা করতে থাকে, তাদের ডিভাইসটি এমন একটি ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছিল যা আমাদের ড্রাগন শক্তিকে দুর্বল করতে সক্ষম। আমার ডানাগুলো এক মুহূর্তে অবাস হয়ে গেল। আমি পড়ে গেলাম তাদের ল্যাবে। তারা আমাকে একটি অত্যন্ত সুরক্ষিত টেস্ট চেম্বারে বন্দি করে রেখেছিল, যা তৈরি করা হয়েছিল গ্রাভিটোনিয়াম ধাতু দিয়ে। এটি এমন একটি উপাদান যা আমাদের ড্রাগন শক্তিকে সম্পূর্ণভাবে শোষণ করতে পারে। ওয়াংলি আর চেনসিং চেয়েছিলেন আমার ডিএনএ এবং ক্ষমতা বিশ্লেষণ করতে। তারা আমাকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করেছিল। আমার শরীর থেকে সেলুলার নমুনা নিয়ে তারা মানুষের শরীরে আমার ক্ষমতা স্থানান্তর করার চেষ্টা করেছিল। এই গবেষণার মূল লক্ষ্য ছিল সুপার হিউম্যান তৈরি করা, কিন্তু আসলে তাদের এই গোপন লক্ষ্য ছিল অন্য কিছু। এথেরিয়ান কঠিন কণ্ঠে বললেন, ওয়াংলির আসল লক্ষ্য ছিল অমরত্ব। সে ড্রাগন শক্তিকে ব্যবহার করে তার শরীরে এমনভাবে পরিবর্তন করতে চেয়েছিলেন যা তাকে মৃত্যুহীন করে তুলবে। কিন্তু চেনসিং শুধু বিজ্ঞান এবং শক্তির প্রতি আগ্রহী ছিল। তার লোভ ছিল উচ্চাকাঙ্ক্ষা আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল। এথেরিয়ান থেমে গেল, তার চোখে লজ্জার ছাপ। আমি তখন এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম যে পালানোর কোনো উপায় ছিল না। তাদের আধুনিক প্রযুক্তি আমার সমস্ত ক্ষমতা শোষণ করেছিল। কিন্তু ঠিক তখনই জ্যাসোভাইয়া পৃথিবীতে এসে আমাকে মুক্ত করার জন্য তার ল্যাব ধ্বংস করেছিল। সে আমার শক্তি ফিরে দিয়েছিল এবং আমাদের রাজ্যের জন্য আমাকে ফিরিয়ে এনেছে জীবিত। সারা হলে শূন্যতা। প্রত্যেকে শুনে স্তব্ধ। জ্যাসপার সিংহাসনে বসে এথেরিয়ানের কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করল। তারপর উঠে বলল, এটা শুধু একটি গল্প নয়, এটি আমাদের জন্য সতর্কতা। পৃথিবীর মানুষের লোভ এবং তাদের প্রযুক্তি আমাদের জন্য হুমকি হতে পারে। আমাদের আরও শক্তিশালী হতে হবে এবং আমাদের রাজ্যকে আরও সুরক্ষিত করতে হবে। ড্রাকোনিস ধীর গভীর কণ্ঠে বললেন, তারা এথেরিয়ানকে কোথায় বন্দী করেছিল তা খুঁজে বের করতে আমাদের 1 বছর সময় লেগে গিয়েছিল। এর কারণ ছিল তাদের ব্যবহৃত একটি অত্যাধুনিক ডিভাইস যা শুধু এথেরিয়ানের উপস্থিতি গোপন করে রাখেনি, বরং আমাদের প্রযুক্তিগত সিস্টেমেও বিভ্রান্তির সৃষ্টি করেছিল। ড্রাকোনিস কথা চালিয়ে গেল, তাদের ডিভাইসটি ছিল একটি সিগন্যাল ডিসপারসাল ফিল্ড। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এথেরিয়ানের শরীর থেকে নির্গত কোনো শক্তি বা তরঙ্গ ভেনাসের যোগাযোগ সিস্টেমের দ্বারা শনাক্ত করা সম্ভব ছিল না। তারা এই ডিভাইসটি তার বন্দিশালার চারপাশে সক্রিয় করে রেখেছিল, যা আমাদের সমস্ত অনুসন্ধানকে ভুল পথে পরিচালিত করত। ড্রাকোনিস নিজের হাত মুঠো করে বলল, আমরা যখন একটি দুর্বল সংকেত শনাক্ত করলাম তখন তা বিশ্লেষণ করতে এবং সঠিক লোকেশন চিহ্নিত করতে দীর্ঘ সময় লেগে গেল। কিন্তু তারা এতটাই চালাক ছিল যে সিগন্যালটি প্রতি 48 ঘন্টা পর পর অবস্থান পরিবর্তন করত। এটি তাদের মূল চেম্বারের অবস্থান গোপন রাখার কৌশল ছিল। ড্রাকোনিস এবার কিছুটা গর্বের সঙ্গে বলল, তবে শেষ পর্যন্ত আমরা আমাদের ভেনাসের বিজ্ঞানীদের প্রযুক্তি এবং আমার পুত্র জ্যাসপারের ধৈর্য এই সমস্যার সমাধান করল। জ্যাসপার ব্যক্তিগতভাবে একটি প্রোটোটাইপ ডিভাইস তৈরি করেছিল যা সিগন্যাল ডিকোড করতে সক্ষম। সেই ডিভাইসটি আমাদের চূড়ান্ত লোকেশন খুঁজে পেতে সাহায্য করেছিল।
ড্রাকনিস থেমে এথিরিয়ানের দিকে তাকালো। জ্যাসপার যখন পৃথিবীতে পৌঁছালো তখন দেরি হয়ে গিয়েছিল। ওরা ইতিমধ্যে এথিরিয়ানের সমস্ত শক্তি চুরি করার বেশ কিছু পরীক্ষা চালিয়েছিল। জ্যাসপার হালকা হাসলো। ওদের সিস্টেম ধ্বংস করতে আমাকেও বেশ বেগ পেতে হয়েছিল। আমি পৃথিবীতে বিদ্যমান প্রযুক্তি এবং ভেনাসীয় প্রযুক্তির মিশ্রণ তৈরি করে একটি ইলেকট্রোম্যাগনেটিক পালস ডিভাইস ব্যবহার করি, যা তাদের সুরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়। সেই ল্যাব পুরোপুরি ভেঙে ফেলতে এবং এথিরিয়ানকে মুক্ত করতে পুরো এক রাত লেগেছিল। প্রজারা বিস্মিত হয়ে শুনছিল, তাদের চোখে জ্যাসপারের প্রতি কৃতজ্ঞতার ছাপ। ড্রাকনিস শেষ কথা বললেন, তাদের প্রযুক্তি আমাদের জন্য বড় সতর্কবার্তা। এই ঘটনা আমাদের দেখিয়েছে পৃথিবীর মানুষ আমাদের শক্তি চুরি করার জন্য কত দূর পর্যন্ত যেতে পারে। এখন সময় এসেছে আরও উন্নত প্রযুক্তি এবং প্রতিরক্ষার ব্যবস্থা করা। গভীর রাত্রি, উৎসবের আমেজ ধীরে ধীরে মিলিয়ে গিয়েছে। এলডর রাজ্যের রাজকুমার জ্যাসপার এখন বিশাল ল্যাবরেটরি কেন্দ্র ঘরে বসে আছে। তার চারপাশে থাইনিয়াস, এথিরিয়ান এবং আলবিরা সবাই ভেনাসের শক্তি এবং পৃথিবী থেকে আনা উপাদান নিয়ে গবেষণায় ব্যস্ত। ভেনাসিয়ান প্রযুক্তির আলোতে পুরো ঘরটি রহস্যময়ভাবে ঝলমল করছে। জ্যাসপার নিজের এক্সিকিউটিভ চেয়ারে হেলান দিয়ে আকাশমুখে তাকিয়েছিল। তার সামনে একটি হলো স্ক্রিনে এলডর রাজ্যের নতুন প্রযুক্তির ব্লুপ্রিন্ট ভাসছে, তবে তার চোখে ছিল ক্লান্তির ছাপ। সারা রাত গবেষণার দায়িত্বের বোঝা আর পৃথিবীর স্মৃতিগুলো তাকে এক মুহূর্তের জন্য শান্তি দেয়নি। জ্যাসপার স্মার্ট ঘড়ি থেকে মৃদু সিগন্যাল এলো। স্ক্রিনে একটি চিহ্ন ভেসে উঠল। ফিওনার লকেট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। জ্যাসপারের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। তার সমস্ত চিন্তা আর ক্লান্তি যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। লকেটের সিগন্যাল মানে একটাই, ফিওনা তাকে মিস করছে। সে ফিসফিস করে বলল, আমার হামিংবার্ড এত রাতেও আমাকে মনে করছে। জ্যাসপার গবেষণার রাজ্যের দায়িত্ব পালনের কারণে ফিওনার সাথে কথা বলতে পারবে না। ইমেল পাঠানো বা অন্য কোনো উপায়ে যোগাযোগ করাও সম্ভব নয়, কিন্তু লকেটের স্পর্শ মানেই ছিল তার হৃদয়ের সঙ্গে ফিওনার অনুভূতির সংযোগ। ফিওনা যদি লকেট স্পর্শ করে, তার মানে সে জ্যাসপারকে অনুভব করছে, মিস করছে। জ্যাসপার একটি দীর্ঘ নিঃশ্বাস নিল। এটা আমার কাছে যথেষ্ট, সে মনে মনে বলল। তাকে সরাসরি কিছু বলতে না পারলেও এই ছোট্ট সিগন্যাল যেন পৃথিবীর সাথে তার সম্পর্ক পুনরুজ্জীবিত করছে। সে ঘড়ির স্ক্রিনে এক মুহূর্তের জন্য ফিওনার নামটি দেখে নিঃশব্দে চোখ বন্ধ করল। যত কঠিন কাজ থাকুক সামনে, এই ছোট্ট মুহূর্তটি তার হৃদয়ে শান্তি নিয়ে আসলো। ডাইনিং টেবিলের উপর সাজানো ছিল নানা রকমের খাবার, চাইনিজ নুডলস, ডাম্পলিংস আর গ্র্যান্ডপার প্রিয় স্যুপ। কিন্তু ফিওনার মন নেই কোনো কিছুতেই। চামচ দিয়ে অন্যমনস্কভাবে স্যুপ নাড়ছে। চোখের নিচে গাঢ় কালি পড়ে গেছে, চুলগুলো এলোমেলো। জ্যাসপার চলে যাওয়ার 3 দিন হয়ে গেল, কিন্তু মনে হচ্ছে যেন 3 বছর পার হয়ে গিয়েছে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে জানালার পাশে গিয়ে বসে পড়ল। ঘরের বাইরে রঙিন বাতি জ্বলছে, কিন্তু ফিওনার মনে কেবল সেই এক আলো, সন্ধ্যা তারা, যেটি এখন ভেনাসের প্রতীক তার জন্য। সে জানালার বাইরে তাকিয়ে নিজেকেই নিজে বলল, তুমি কি জানো প্রিন্স, প্রতিদিন এই তারা দেখে তোমাকে খুঁজে ফিরে। তুমি বলেছিলে ভেনাসে তোমার রাজ্য, তবে আজ মনে হয় সেই রাজ্য একটা আমার অংশ হয়ে গেছে হৃদয়ে। তারা ঝিকমিক করতে থাকে। ফিওনার মনে পড়ে জ্যাসপারের কথা, তার হাসি, তার স্পর্শ, তার চোখের সেই গভীরতা, আর তার মুখের সেই ভালোবাসার নাম হামিংবার্ড। গভীর রাত হয়ে আসছে, কিন্তু ফিওনা জানালা ছেড়ে উঠতে পারছে না। বাতাসে জ্যাসপারের সেই পারফিউমের মৃদু ঘ্রাণ যেন ভেসে আসে। লকেটটা ধরে ফিসফিস করে বলল, প্রিন্স, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি জানি হয়তো পারছো না, কিন্তু আমি জানি তুমি আমায় অনুভব করতে পারছো। তার চোখের কোণে জল ভিজে উঠল, কিন্তু ভেতরে এক ধরনের শক্তি অনুভব করলো। সেই সন্ধ্যা তারা যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। তার মনের প্রিন্স হয়তো দূরে, কিন্তু তার ভালোবাসা ঠিক এই পৃথিবীতেই রয়ে গিয়েছে। মিস্টার চেনসিং চুপচাপ বসে আছেন তার স্টাডি রুমে। তার টেবিলের উপর ছড়িয়ে আছে গবেষণার নানা নোট, আর তার হাতের মাঝে একটি ছোট্ট ছবি, ফিওনার ছোটবেলার। ফিওনার বর্তমান অবস্থা তার হৃদয়টাকে ভেঙে দিচ্ছে। সে জানে তার নাতনি কেন এত দিশেহারা। কারণটা যে জ্যাসপার, তা তার কাছে অজানা নয়। সেদিন ফিওনা বাড়িতে ঢুকেই গ্র্যান্ডপাকে দেখেছিল। তারা দুজনেই যেন কত বছরের কষ্ট ভুলে কেঁদেছিল। ফিওনার চোখের জল দেখে মিস্টার চেনসিং এর মনে হয়েছিল, এই মেয়েটা কেবল একমাত্র মানুষ যার কারণে মিস্টার চেনসিং এখনো বেঁচে আছে। এই মেয়েটা ছাড়া তার যে পৃথিবীতে আর কেউ নেই। প্রিয় নাতনিকে দেখে সে এতটা আনন্দিত হয়েছিল যে হয়তো কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু মিস্টার চেনসিং একটা কথা লুকিয়ে রেখেছে। তিনি এতদিন ধরে জ্যাসপারের ল্যাবে ছিলেন, একদম কাছ থেকে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। পরের দিনের জন্য প্রস্তুতি চলছে। মিস্টার চেনসিং আগামীকাল ফিওনাকে নিয়ে হসপিটালে যাবেন মিস ঝাংকে আনতে। তিনি জানেন মিস ঝাং ফিরলে ফিওনার মনের ভার কিছুটা হলেও কমবে। তিনি ফিওনাকে বললেন, ফিওনা, কাল থেকে তুমি ভার্সিটিতে ফিরে যাবে। জীবন থেমে থাকে না, মাই লিটল অ্যাঞ্জেল, তুমি পড়াশোনায় মনোযোগ দাও। ফিওনা অন্যমনস্ক ভঙ্গিতে মাথা নাড়ল। তার চোখে এখনো সন্ধ্যা তারার প্রতিচ্ছবি।
মিস্টার চেনসিং চিন্তিত হলেও জানেন ফিওনা সময়ের সঙ্গে তার মন শক্ত করবে। মিস্টার চেনসিং মনে মনে ভাবলেন, আমি জানি জেসপার আর ফিওনার সম্পর্কটা সহজ নয়, কিন্তু আমি চাই না ফিওনা আর কষ্ট পাক। কাল থেকে আমি ফিওনার জীবনে নতুন অধ্যায় শুরু করার জন্য তাকে সাহায্য করব। এভাবে তিনি তার চশমাটি খুলে রাখলেন, চেয়ারে হেলান দিলেন। আগামীকাল এক নতুন দিন আসবে, আর সেই দিন যেন তার নাতনির জন্য একটি নতুন আশার বার্তা নিয়ে আসে। ফিওনা আজ প্রায় 2 মাস পর পিকিং ইউনিভার্সিটিতে ফিরে এসেছে। এতদিন পর ইউনিভার্সিটির পরিচিত পরিবেশে পা রাখতেই তার মনে হালকা একটি আনন্দের ঢেউ খেলে গেল। পিকিং ইউনিভার্সিটির সেই বড় গেট, সাজানো গোছানো বাগান আর এদিক ওদিকে ছুটে বেড়ানো ছাত্রছাত্রীদের চঞ্চলতা দেখে তার ভেতরে কিছুটা ভার কমে গেল। ক্লাস বিল্ডিংয়ের সামনে পৌঁছে ফিওনা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। জানালা দিয়ে ক্লাসের ভেতরে চেনা পরিবেশটা দেখলো। ধীরে ধীরে ক্লাসের দরজার সামনে যেতে তার প্রিয় 2 বান্ধবী লিন আর লিয়া ফিওনাকে দেখে অবাক হয়ে থেমে গেল। লিন হঠাৎ বলল, ফিওনা, তুই সত্যি ফিরে এসেছিস? এতদিন কোথায় ছিলে তুই? লিয়া তাড়াতাড়ি ফিওনার কাছে গিয়ে হাত ধরে বলল, আমরা ভেবেছিলাম তুমি আর ফিরবে না। তুমি কতদিন ধরে আমাদের মেসেজের কোনো রিপ্লাই দাওনি। আমরা তো ভেবেছিলাম তুমি বড় কোনো সমস্যায় পড়ে গিয়েছো। ফিওনা হালকা হাসলো। তার চোখে এখন এক ধরনের ক্লান্তি, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শান্তি। সে বলল, আমি ঠিক আছি, কিছু পারিবারিক বিষয় নিয়ে ব্যস্ত ছিলাম, তাই গ্রিসে যেতে হয়েছিল, কিন্তু এখন সব ঠিকঠাক আছে। তোমাদের সবাইকে মিস করেছে অনেক। লিন আর লিয়া একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। ফিওনার চোখ মুখ যেন বদলে গিয়েছে, সে আগের মতো নেই। কিন্তু তারা আর কিছু না বলে ফিওনাকে নিয়ে ক্লাসের ভেতরে ঢুকে গেল। ক্লাসে ঢুকতে ফিওনার মনে হলো যেন সে তার পুরনো জীবনে ফিরে এসেছে, কিন্তু তার হৃদয়ে গভীরে জেসপারের স্মৃতি ছায়া এখন স্পষ্ট। পিকিং ইউনিভার্সিটির এই সেমিস্টারে ফিওনার ইলেকটিভ কোর্স হিসেবে ছিল এনভায়রনমেন্ট জিওগ্রাফি। যদিও সে মূলত সায়েন্সের স্টুডেন্ট, তবে এই কোর্সটা বেছে নিয়েছিল নিজের আঁকায় প্রকৃতির প্রভাব আর পরিবর্তনগুলো বুঝতে নিতে। আজ ক্লাসরুমে ভূগোলের এই ক্লাস চলছে। অধ্যাপক ব্ল্যাকবোর্ডে সৌরজগতের গ্রহ নিয়ে বিস্তারিত আলোচনা করছেন। ভেনাস নিয়ে কথা বলার সময় ক্লাসরুমে এক ধরনের উত্তেজনা তৈরি হয়। সবাই মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু ফিওনার মন যেন অন্য কোথাও হারিয়ে গিয়েছে। সে নিজের বইয়ের পাতা খুলে ভেনাসের চিত্রের দিকে তাকিয়ে থাকে, ছবির উপর আঙুল বুলিয়ে মৃদু হাসে। তার মনের কোণে একটাই ভাবনা, জেসপার এখানে আছে। ভেনাসের পৃষ্ঠে অজস্র রহস্যময় পাহাড়, উপত্যকা আর আগ্নেয়গিরির ছবি দেখে ফিওনা নিজের মনের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করে, জেসপারের রাজ্য ঠিক কোথায়। এটা কি এল্ডোরাজ্যের পাহাড়? সে অজান্তেই চিত্রের একটি অংশ আঙুল রেখে ফিসফিস করে বলল, হয়তো এই জায়গাটা। এখানে নিশ্চয়ই আমার প্রিন্সের সিংহাসন আছে। তার এই অদ্ভুত আচরণ লক্ষ্য করে পাশে বসা লিয়া কৌতূহল নিয়ে ফিসফিস করে বলল, ফিওনা, তুমি কি দেখছো এত মনোযোগী হয়ে? ফিওনা হঠাৎ বাস্তবতায় ফিরে এলো। লিয়া হাসি চাপার চেষ্টা করে বলল, দেখে মনে হচ্ছে তুমি তো ভেনাস নিয়ে একেবারে মুগ্ধ। এমন কোনো রাজপুত্র খুঁজে পাওনি তো সেখানে? ফিওনা লাজুকভাবে মাথা নিচু করলো। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল, কিন্তু সে কিছুই বলল না। লিয়ার মজার করার শব্দ ফিওনার কানে এলেও তার মন তখনও ভেনাসের আকাশে ভেসে বেড়াচ্ছিল। ফিওনার গলার লকেটটি আজ বেশ উজ্জ্বলভাবে চকচক করছিল। ক্লাসের আলোয় সেটি আরও আকর্ষণীয় লাগছিল। লিন আর লিয়া প্রথম থেকেই লকেটটি লক্ষ্য করছিল। ক্লাসের বিরতির সময় লিন ফিওনার পাশে বসে জিজ্ঞেস করলো, এই লকেটটি এত সুন্দর, এটা কোথা থেকে পেলে? লিনও আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ ফিওনা, এই ইউনিক ডিজাইন আমি এরকম আগে কখনো দেখিনি। এটা কি কোনো স্পেশাল গিফট? ফিওনা লকেটটি আঙুল দিয়ে ছুঁয়ে মৃদু হাসলো। তার মনে ভেসে উঠল জেসপারের কথা, যে এই লকেটটি তাকে দিয়েছিল। লকেটটির ভিতরে ছিল একটি গোপন চ্যাট প্যাড, যা শুধু ফিওনার স্পর্শে সক্রিয় হবে। ফিওনা ধীরে ধীরে বলল, হ্যাঁ, এটা একটা গিফট, খুব স্পেশাল একজন দিয়েছে। লিন হেসে বলল, ও তাহলে তো নিশ্চয়ই তোর প্রিন্স চার্মিং এর কাছ থেকে পেয়েছিস। লিয়া ঠাট্টা করে বলল, প্রিন্স চার্মিং নাকি ভেনাসের কোনো রাজপুত্র? ফিওনা তাদের হাসির সঙ্গে মিশে গেল, কিন্তু তার চোখে মুখে এক ধরনের অনাবিল শান্তির খেলা করছিল। সে জানতো তার এই লকেটটি শুধু একটি গিফট নয়, এটি তার আর জেসপারের ভালোবাসার চিহ্ন। কথার মাঝেই লিয়া আবার বলে উঠল, সত্যি করে বলো ফিওনা, আমরা জানি তোমার জীবনে এমন কেউ আছে। এত সুন্দর লকেট প্রিয় মানুষ ছাড়া কেউ দিতে পারে না। ফিওনা মৃদু হেসে লকেটটা ধরে বলল, হয়তো তোমরা ঠিক ভাবছো, তবে প্রিন্স চার্মিং কোথায় থাকে সেটা বলা যাবে না। লিন আর লিয়া তখন কোনো কথা বলল না, শুধু পরস্পরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। তাদের মনে তখনও রহস্য উন্মোচন করার চেষ্টা চলছিল।